Okay, today we are going to discuss about the environment and culture of organizations, right? Both of the elements are very important, very crucial for an organization. কেন বলেন তো? প্রপার এনভায়রনমেন্ট বা প্রপার কালচার না থাকলে একটা অর্গানাইজেশনের মধ্যে তাহলে সেটা সুন্দরভাবে কন্ডাক্ট করতে পারে না ম্যানেজাররা, কেমন? আচ্ছা, আমাদের লার্নিং অবজেক্টিভসগুলো কী কী? হোয়াট আর দ্য লার্নিং অবজেক্টিভস অফ দিস চ্যাপ্টার? আচ্ছা, we'll discuss the nature of the organizational environment and identify the environments of interest to most organizations. Describe the components of the general and task environment and discuss their impact on the organization. কিন্তু ইম্পর্টেন্ট, কেমন? জেনারেল এবং হচ্ছে যে টাস্ক এনভায়রনমেন্ট কি, একটা অর্গানাইজেশন কীভাবে মেনটেন করে, এগুলো জেনারেল এনভায়রনমেন্টগুলো এক্সটার্নাল এনভায়রনমেন্ট হতে পারে, ইন্টারনাল এনভায়রনমেন্ট হতে পারে, কেমন? তারপর হচ্ছে টাস্ক এনভায়রনমেন্ট আছে এবং এগুলো কীভাবে একটা অর্গানাইজেশনকে ইম্প্যাক্ট করে। And then number 3, identify the components of the internal environment that I discussed below. Okay, and discuss their impact on the organization. তার মানে হচ্ছে যে আমরা এক্সটার্নাল এবং ইন্টারনাল এনভায়রনমেন্ট নিয়ে পড়াশোনা করবো আজকে, ডিসকাস করবো এবং তাদের ইম্প্যাক্ট নিয়ে। ইম্প্যাক্ট কোথায়? টু দ্য অর্গানাইজেশন, কেমন? And there are 3 more points to be discussed. আমরা সেগুলা নেক্সট ক্লাসে হয়তো করবো, কেমন? আজকে আমরা এই 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করবো, ওকে? আপনারা কি শুনতে পাচ্ছেন? মনোযোগ আছে? আচ্ছা, গুড। তাহলে আমরা শুরুতে এক্সটার্নাল এনভায়রনমেন্ট অফ অ্যান অর্গানাইজেশন নিয়ে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, একটা অর্গানাইজেশনের এক্সটার্নাল এনভায়রনমেন্ট বলতে আপনারা কি বোঝেন বলেন তো? কোন কোন এক্সটার্নাল এনভায়রনমেন্টগুলো একটা অর্গানাইজেশনকে ইম্প্যাক্ট করতে পারে? সোসাইটি, তারপর গভর্নমেন্টটা সেটা কিসের অংশ? ইকোনমিক অংশ, তাই না? ইকোনমিক্সের অংশ। তাহলে একটা ইকোনমিক আসপেক্ট থেকেও ব্রডলি হচ্ছে যে কী করে ইম্প্যাক্ট করতে পারে একটা অর্গানাইজেশনকে, সেটা কীভাবে আমরা আলোচনা করছি। তারপর কী হতে পারে? লিগাল ইস্যুসগুলো হতে পারে, রুলস অ্যান্ড রেগুলেশনস বিভিন্ন। তারপর পলিটিক্যাল অবশ্যই হতে পারে, এখানে আইডিওলজিক্যাল একটা বিষয় আছে। হ্যাঁ, গভর্নমেন্ট অ্যান্ড বিজনেস বা অর্গানাইজেশন রিলেশনশিপ একটা বিষয় আছে, রিলেশনশিপ বিটুইন পলিটিক্যাল পার্টি অ্যান্ড অর্গানাইজেশন। এই পলিটিক্যাল পার্টি কোনটা? যেটা গভর্নমেন্টের ক্ষমতা থাকবে, তাই তো? আচ্ছা, সোশিও কালচারাল অ্যাক্টিভিটিসগুলো অবশ্যই থাকবে এখানে, কালচারাল ইন্টিগ্রেশন ব্লা। তারপর ইন্টারন্যাশনাল, অবশ্যই ইন্টারন্যাশনাল রিলেশনশিপ অবশ্যই একটা অর্গানাইজেশনকে ইম্প্যাক্ট করবে, তাই না? বুঝছেন তো? যখন আমরা ইন্টারন্যাশনাল ট্রেড করি, বাইলেটারাল প্রোগ্রাম করি, কোলাবোরেটিভ প্রোগ্রামস করি, তাই তো? আচ্ছা, তারপর কি টেকনিক্যাল ফোর্সেসগুলা, টেকনিক্যাল ফোর্সেস কী কী হতে পারে? টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হতে পারে, যেটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিবে আপনাকে, তাই না? রাইভেলারি, যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আপনি সেটা পাচ্ছেন, কেমন? তো সেটা টেকনিক্যাল বা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের মধ্য দিয়ে হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা এগুলা স্টেপ বাই স্টেপ একটু দেখি, আমরা ইন ডিটেইল দেখি, কেমন? এটা হচ্ছে আমাদের নোটসের মধ্যে যদি আমরা দেখি, সেক্ষেত্রে ইকোনমিক ফোর্সেসগুলো কী কী হতে পারে দেখেন তো। ইকোনমিক ফোর্সেস ইম্প্যাক্টস অর্গানাইজেশনস ইন ভ্যারিয়াস ওয়ে ইনক্লুডিং কনজিউমার পারচেজিং পাওয়ার। যখন একটা ইকোনমিক ডাউনটার্ন হয়, তখন কি হয় দেশে? কি হয়? কি সমস্যা দেখা দেয়? ইনফ্লেশন রেট বেড়ে যায় না? ইনফ্লেশন মানে কি বলেন তো? কেউ জানেন না? ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি, কারেন্সি ফল করে, কেমন? আচ্ছা, তার মানে কি ডলার এগেনস্টে কারেন্সি বেড়ে যাওয়া। $1 সমান যদি 98 টাকা থাকে, এখন $1 সমান হচ্ছে যে আসেন হ্যাঁ, $1 সমান আরও বেশি হচ্ছে, তাই না? তাহলে ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি, মুদ্রার দাম
ডিফ্লেশন মানে কমে যাওয়া, ইনফ্লেশন মানে বেড়ে যাওয়া, তার মানে হচ্ছে ডলার এগেনস্টে এটা হাই করতেছে, কেমন? আচ্ছা, তাহলে ইনফ্লেশন হতে পারে, এবং ইনফ্লেশন যখন হয় কনজিউমার পারচেজিং পাওয়ার কি কমে না বাড়ে? কেন ইনফ্লেশন হলে কেন ডিপেন্ড করবে? ইনফ্লেশন হলে পারচেজিং পাওয়ার কমবে। আপনার 1 টাকা জিনিস যদি 5 টাকা হয় আপনি কিনতে পারবেন? এখন তো ওইরকমই 1 টাকা জিনিস 10 টাকা হয়ে গেছে, 5 টাকা না, তাই না? ডাবল, মানে 10 ডাবল হয়ে গেছে। আচ্ছা, তারপর ডিমান্ড ফর গুডস অ্যান্ড সার্ভিসেস। এই যে গুডস অ্যান্ড সার্ভিসেসের যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে ভারসাম্য রাখতে হয়, ইকোনমিক ডাউনটার্ন হলে ওটা কমে যায় না? দেখবেন যে কোনো কোনো প্রোডাক্টের ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই নাই। যেমন বর্তমানে রিসেন্টলি আপনি যেটা এক্সপেরিয়েন্স করবেন সেটা হচ্ছে কি বলেন তো? সেটা কি বলেন তো? এই যে বাচ্চা থেকে মনে পড়লো, বাচ্চাদের যে প্যাম্পার্সগুলো আছে না, প্যাম্পার্স দেখছেন আপনি? এখন কোনো প্যাম্পার্স বাজারে পাওয়া যায় না, যায়? খুব কম পাওয়া যায়। যেগুলো ভালো ব্র্যান্ডের, যেগুলো মোটামুটি আপনার ওই যে হ্যাপি ন্যাপি আছে, তারপর অ্যাভনি আছে, টুইঙ্কেল আছে, এগুলো কিন্তু বাজারে একবারে পাওয়া যায় না। ঢাকাতে হয়তো পাওয়া যাইলেও যেতে পারে, মফস্বল একবারে পাওয়া যায় না। কেন? ডিমান্ড আছে, সাপ্লাই নেই। ওদের হচ্ছে যে ওই যে ওরা কিছু আছে, টুইঙ্কেল আছে, সরি সুসু আছে, আরেকটা আছে কি জানি, একটা চাইনিজ একটা আছে, বুঝছেন না, থাই আছে। এগুলোর কোয়ালিটি এতই বাজে যে এগুলোর দাম কমাইছে, কিন্তু এই দামের সাথে অ্যাডজাস্ট করে ওরা করতে পারছে না, কারণ ওরা কোয়ালিটি মেনটেন করছে। টুইঙ্কেল এগুলো কেমন ফ্রেশের। তারপর সেক্ষেত্রে কি করছে, ওরা মার্কেটে ওই লেভেলটা সাপ্লাই দিতে পারছে না, কারণ হচ্ছে যে কম্পিটিটিভনেসের সমস্যা। আপনার একটা হ্যাপি ন্যাপি লার্জ সাইজ কিনতে গেলে আপনাকে 700-750 টাকা খরচ করতে হচ্ছে, আর সেখানে আপনি সুসু পাচ্ছেন হচ্ছে যে আপনার 620 টাকায়, 620-তে পাচ্ছেন। তাহলে ওরা এক হচ্ছে ওরা কোয়ালিটিও কমাইছে, প্রাইসও কমাইছে, আবার ওরা হচ্ছে কোয়ালিটি ভালো কিন্তু প্রাইস কমাতে পারছে না, কস্ট বেড়ে গেছে। এই বিষয়গুলো ইম্প্যাক্ট করে, কেমন? একটা কোয়ালিটি জিনিস আপনাকে প্রডিউস করতে গেলে এই বিষয়গুলো ইম্প্যাক্ট করে। আচ্ছা, তারপর হচ্ছে যে আমরা তারপর কি দেখতে পাচ্ছি বলুন তো? এই যে যেটা বললাম, ইনফ্লেশন রেটস বেড়ে যাচ্ছে, ইন্টারেস্ট রেট। আপনি যখন কি করবেন, আপনি যখন কোনো জায়গায় ইনভেস্ট করতে যাচ্ছেন, তাই তো আমাদের অর্গানাইজেশন কি করে, ইনভেস্ট করে অথবা কোনো কিছু ম্যানুফ্যাকচার করে, সেক্ষেত্রে কি হয় বলেন তো? যদি ইন্টারেস্ট রেট বেড়ে দেওয়া হয় ইকোনমিক ডাউনটার্নের কারণে, তাহলে আপনাকে সমস্যা পড়তে হচ্ছে না? অথবা ইনফ্লেশন রেট যদি কমাই দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি ধরুন আমি হচ্ছে ব্যাংক বা একটা অর্গানাইজেশন, কেমন? সেক্ষেত্রে আমি যখন রিটার্ন পাবো তখন যদি ইন্টারেস্ট রেট কমই হয়, কারণ আমার তো প্রফিটটা, আমার ওইখানে ইনকামটা কি ইন্টারেস্ট বেসড ইনকাম, তাই তো? মানে ইন্টারেস্টের মাধ্যমে আমি ইনকামটা জয়েন করবো বা প্রফিট ম্যাক্সিমাইজ করছি, তাই তো? তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, ইন্টারেস্ট যদি কমে যায় সেক্ষেত্রে আমি রিটার্ন কম পাচ্ছি না। আবার যদি আমার পক্ষ থেকে আমি যদি ইন্টারেস্ট বাড়াই দিই, সেক্ষেত্রে ওই প্রজেক্টটাকেই সাস্টেন করবে। কেন করবে না? কারণ ওদের আবার ঝামেলা হয়ে যাচ্ছে, ওদের ক্রেডিট রিস্ক হয়ে যাচ্ছে, তার মানে এই রিস্কের নাম হচ্ছে ক্রেডিট রিস্ক, কেমন? আচ্ছা, প্লাস হচ্ছে কি রিস্ক, মার্কেট রিস্ক। কেন? না, ইকোনমিক ডাউনটার্ন যখন হয়ে যায় এটা মার্কেট রিস্কে পড়ে যায়, আপনার কিছু করা থাকে না, এটা ইনফ্লেশন রেট অটোমেটিক বাড়তে থাকবে, ইন্টারেস্ট রেট বাড়তে থাকবে কোপ আপ করার জন্য। আচ্ছা, তাহলে এরপরে যদি আমরা দেখি যে লিগ্যাল ইস্যুসগুলো, দেখেন তো লিগ্যাল ইস্যুসগুলো কী কী আছে বলেন তো? সব ধরনের রুলস এবং রেগুলেশনসগুলো আপনাকে এখানে দেখেন যে লিগ্যাল চেঞ্জেস অর চ্যালেঞ্জেস ক্যান ইম্প্যাক্ট অপারেশনস, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড রেপুটেশন। এই জিনিসগুলোতে ইম্প্যাক্ট করছে না? এবং এই যে লিগ্যাল প্রসেসগুলো কোথায় ইম্প্যাক্ট করে দেখেন, এই যে কমপ্লায়েন্স উইথ লস অ্যান্ড রেগুলেশনস গভর্নিং এরিয়াস সাচ অ্যাজ এমপ্লয়মেন্ট, ট্যাক্সেশন, এনভায়রনমেন্টাল প্রোটেকশন and product safety is essential. Legal changes and challenges can impact operation, risk management and reputation. বুঝতে পারছেন? আপনি যখন একটা অর্গানাইজেশন যখন ক্যারি করছেন, তাই তো? একটা অর্গানাইজেশন যখন ক্যারি করছেন তখন কি হচ্ছে, আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। কারণ সেখানে ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে আপনাকে যদি কোনো রুলস বা রেগুলেশন যদি আপনাকে ইম্পোজ করে দেয়, যেটা হচ্ছে যে আপনার এগেনস্টে যাচ্ছে, পক্ষে গেলে তো ভালো, সমস্যা নেই, পজিটিভ ইম্প্যাক্ট হচ্ছে, হ্যাঁ। আর যদি আপনার এটা এগেনস্টে চলে যায়, কারণ আপনাকে তো একটা নেট ইনকাম থেকে তো আপনাকে ট্যাক্স পে করতে হচ্ছে, আপনার যখন ইনকাম স্টেটমেন্ট করছেন না, আপনার ইনকাম স্টেটমেন্ট অ্যাকাউন্টিংয়ে করছেন না?
আচ্ছা ফাইন্যান্সও আছে, হ্যাঁ, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ঠিক আছে, ইকুইটি স্টেটমেন্ট, হ্যাঁ, ওনার ইকুইটি স্টেটমেন্ট মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো আর কি, হ্যাঁ। আচ্ছা কোন পয়েন্টে ছিলাম আমরা? হ্যাঁ, যখন নেট ইনকাম থাকে, নেট ইনকামের একটা পোর্শন আমরা কোথায় দিচ্ছি? ট্যাক্সে দিচ্ছি, তাই তো? আচ্ছা ট্যাক্সে দিচ্ছি। এখন আমার যদি ট্যাক্স রেট যদি বাড়ায় দেওয়া হয় বা ট্যাক্স রিটার্নটা যদি বাড়ায় দেওয়া হয়, সেক্ষেত্রে কী হবে? আননেসেসারি, ধরুন হঠাৎ করে। একটা হচ্ছে যে সিস্টেম ওয়াইজ স্ট্রাকচার্ড মেনটেন করে যখন যাচ্ছে, আরেকটা হচ্ছে কি ইকোনমিক ডাউনটার্নের কারণে হয়ে গেল, গভর্নমেন্ট ইম্পোজ করতে বাধ্য, কারণ গভর্নমেন্ট আবার ট্রেড ব্যালেন্স করতে হয় ইন্টারন্যাশনালি, যখন ট্রেড ব্যালেন্স করতে হয় বা ব্যালেন্স অফ পেমেন্ট করতে হয়, তখন গভর্নমেন্টসেরও কিছু কাজ আছে, কিছু ইনিশিয়েটিভ আছে যেটা তাদের নিতে হয় বেসড অন ইকোনমিক কন্ডিশন, রাইট? বুঝতে পারছেন নাকি বুঝেন নেই? যখন ট্যাক্সটা বাড়াই দেওয়া হয় বা ট্যাক্সটা কমাই দেওয়া হয়, তখন কোম্পানি একটা ঝামেলায় পড়ে। কমাই দিলে সমস্যা নেই, বাড়াই দিলে ঝামেলায় পড়ে, তাই না? কারণ তাদের প্রফিট মার্জিন মেনটেন করতে হয়, ওইখান থেকে আবার স্যালারি পে করতে হয়। যদি আপনার শেয়ার মার্কেটে ওদের যদি বিজনেস থাকে, সেক্ষেত্রে কী করতে হয়? ওদের ডিভিডেন্ড পে করতে হয়, আবার ওখান থেকে লোন সেটেল অফ করতে হয়, তাই না? লোন পেমেন্টগুলো করতে হয়। বুঝতে পারছেন? আচ্ছা তারপর আমরা আসি হচ্ছে পলিটিক্যালে। দেখেন তো পলিটিক্যাল ফোর্সেসে কী আছে। এটা আপনাদের নোটস, কেমন? এটা সিস্টেমে দিয়ে দেওয়া হবে, অথবা আমি বই থেকে দিয়ে দিব, কেমন? বই পেজগুলো আগের মতো করে দিয়ে দিব, ওকে? আচ্ছা পলিটিক্যাল ফোর্সেসগুলো কী কী বলেন তো? Normally, political forces influence the regulatory and policy landscape affecting industries and organization. তাহলে পলিটিক্যাল যে চেঞ্জেসগুলো আছে, পলিটিক্যাল যে রেস্ট্রিকশন আছে বা রুলস রেগুলেশনস আছে, ওদের আইডিওলজিক্যাল চেঞ্জেসগুলো, এগুলো একটা অর্গানাইজেশনে ইম্প্যাক্ট করে। আচ্ছা কীভাবে করে আমরা দেখতেছি? চেঞ্জেস ইন গভর্নমেন্ট লিডারশিপ, পলিটিক্যাল স্টেবিলিটি অ্যান্ড পাবলিক পলিসি decisions can impact business operation, trade relation and market condition. আচ্ছা তারপর organization may need to negative political risk and engage in advocacy efforts to shape policy consumers. আচ্ছা এখন বলেন তো, এই যে আমাদের এই যে পলিটিক্যাল অ্যাসপেক্টস, এই যে বিজনেসের সাথে পলিটিক্সের সম্পর্ক নাই বাংলাদেশে, বুঝতে পারছেন? একটা নির্দিষ্ট চেইন অফ বিজনেসেস এই পলিটিক্সের আন্ডারে থাকে, স্পেসিফিক কোনো একটা দলকে ওরা ফলো করে, এবং ওই দলটা যখন ক্ষমতায় আসে, ওই পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতায় গভর্নমেন্টে আসে, তখন তারা বিশাল একটা অ্যাডভান্টেজ পাচ্ছে। আবার অন্য একটা দল যখন আসে, তখন অন্য একটা গ্রুপ অফ বিজনেস আসে। যখন এরা আবার ক্ষমতা থাকে না, তখন ওই বিজনেসগুলো কী হয়? অনেক ঝামেলায় কিন্তু পড়ে। ওদের কোম্পানিগুলো আনএমপ্লয়মেন্ট রেটে ভুগে, আনএমপ্লয়মেন্ট রেট ওদের হাই থাকে, মানে হচ্ছে ওদের বেকারত্ব শুরু হয়ে যায় ওই কোম্পানিগুলোতে, ভিতরে এমপ্লয়মেন্ট সমস্যা হয়, এমপ্লয়মেন্টে, বুঝছেন? কর্মী ছাঁটাই হয়, তাই না? হয় না? লে অফ হয়। হ্যাঁ, আপনার ইকোনমিক ডাউনটার্ন যখন হয়, তখন তো কোম্পানিগুলো অনেক সময় বিপদে থাকে। যাদের সাথে গভর্নমেন্টের সাথে বা পলিটিক্যাল ওই পার্টির সাথে স্পেসিফিক যাদের সাথে থাকে, লিঙ্ক আপ থাকে বা ভালো রিলেশনশিপ থাকে, তারা সার্ভাইভ করে যায়, কারণ তারা গভর্নমেন্ট সাবসিডি পায়। গার্মেন্ট সেক্টর পুরোটা ওরা কন্ট্রোল করছে। কোনটা? আচ্ছা সমস্যা থাক বাবু থাক, এটা মাইকটা, হ্যাঁ আচ্ছা। তাহলে আমরা পলিটিক্যাল অ্যাসপেক্টস নিয়ে, জেনারেল এনভায়রনমেন্ট একটা বিজনেসকে পলিটিক্যাল অ্যাসপেক্টস থেকে কীভাবে ইম্প্যাক্ট করে বলেন তো দেখি, কীভাবে ইম্প্যাক্ট করে তাহলে আপনি বলেন। হ্যাঁ তার মানে ইউ হ্যাভ টু হ্যাভ আ গুড রিলেশনশিপ উইথ গভর্নমেন্ট, তাই তো? আবার এখন এরকম কিছু হাইব্রিড টাইপসের কিছু অর্গানাইজেশন আছে, যারা হচ্ছে যেই গভর্নমেন্টই আসুক তাদের সাথে সমঝোতা করে পারতেছে, তারা সার্ভাইভ করতে পারছে, এবং এটাই হচ্ছে আমি মনে করি স্ট্র্যাটেজিক্যালি কারেক্ট, তাই তো? হ্যাঁ আচ্ছা সোশিও কালচারাল অ্যাক্টিভিটিসগুলো কী কী অ্যাসপেক্ট হতে পারে বলেন তো? এক্সটার্নাল ইম্প্যাক্ট, যেটা হচ্ছে অর্গানাইজেশনকে ইম্প্যাক্ট করতে পারে, সোশিও কালচারাল
কালচারাল ডাইভার্সিফিকেশন হইতে পারে, ইন্টিগ্রেশন হইতে পারে, এগুলোতে আপনাকে অ্যাডপ্ট করতে হবে, তাই না? এগুলোতে অ্যাডপ্ট করতে হবে। কী করতে হবে বলেন তো? কীভাবে অ্যাডপ্ট করবেন? আমরা কিন্তু কথা বলতেছি অর্গানাইজেশনাল পার্সপেক্টিভ থেকে। আমরা ম্যানেজারিয়াল রোল, আমরা এই অ্যাসপেক্ট আমরা কীভাবে মেনটেন করব। স্যার বিষয় হচ্ছে যেহেতু হিউম্যান বিং হচ্ছে ইমোশনাল, সেক্ষেত্রে যদি স্যার আমরা ট্রেডিশনটাকে মেইনলি ফোকাস করতে পারি বা এটাকে হাইলাইটেড করতে পারি, সেক্ষেত্রে আমরা এই যারা ট্রেডিশনটা নিয়ে যারা প্রতিনিয়ত প্র্যাকটিস করতেছে তাদেরকে খুব তাড়াতাড়ি আমরা ইনফ্লুয়েন্স করতে পারি এই জিনিসটার প্রতি, বা এটা মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে পারি। এক্স্যাক্টলি। একটা কালচারে ওই স্পেসিফিক ডেমোগ্রাফিক বলতে আমরা কি বুঝি বলেন তো? আমরা এই ডেমোগ্রাফিক তো মেল ফিমেল এবং তাদের ইনকাম সোর্স, তাদের লিভিং স্টাইল, এগুলো সব কিছু মিলে হচ্ছে একটা ডেমোগ্রাফিক। কেমন? এই ডেমোগ্রাফিক ডিমান্ড আমাদের বুঝতে হবে, ওদের ডিমান্ডটা কি, ওরা স্পেসিফিক ওই কালচারে ওরা কি ডিমান্ড করছে, আপনারা বুঝতে পারছেন? এর রোতে রোতো না এই কলামে, কেমন? আচ্ছা, বুঝতে পারছেন তো, তাই তো? তাহলে হচ্ছে যে স্পেসিফিক কোনো কালচারাল, যদি আমরা ধরেন একটা প্রোডাক্ট লঞ্চ করছি বা কোনো একটা প্রজেক্ট আমরা ওই কালচার বেসড করার চেষ্টা করতেছি, তাহলে ওই কালচারের ডিমান্ডটা আমাকে বুঝতে হবে, ঠিক আছে? কালচারাল ইন্টিগ্রেশন করতে হবে, যদি দুইটা কালচারকে একসাথে করেন ওটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ব্রাঞ্চ খুলে মাল্টি ন্যাশনাল কোম্পানিজ হইতে পারে, কেমন? মাল্টি ন্যাশনাল কোম্পানিজ হইতে পারে, ওটা কালচার ইন্টিগ্রেশন লাগবে ওখানে। আচ্ছা, তাহলে ইন্টারন্যাশনাল কি হইতে পারে বলেন তো? ইন্টারন্যাশনাল অ্যাসপেক্ট কি হইতে পারে? আমরা ধর নোট দেখলাম না আর কি, বলেন তো ইন্টারন্যাশনাল কি হইতে পারে নর্মাল ইন জেনারেল? নোটস আপনারা পড়ে নিন, ঠিক আছে? সমস্যা নেই তো? হ্যাঁ, ওকে। একটা কোম্পানি, আপনি চিন্তা করেন, আপনি কিন্তু একটা কোম্পানির ম্যানেজার। আপনি এখন আপনার এই বিজনেসকে জাস্ট থিঙ্ক প্রপারলি, গ্লোবালাইজেশন যখন করবেন বা গ্লোবালাইজ যখন করবেন, তখন আপনি কি কি প্রবলেম ফেস করতে পারেন বা কি কি লিমিটেশন, কি কি চ্যালেঞ্জেস, এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে কি কি চ্যালেঞ্জেস আপনি গ্রহণ করতে পারেন, ফেস করতে পারেন। সবার কালচার যেহেতু ডিফারেন্ট, সেক্ষেত্রে আমার প্রোডাক্টকে ওইভাবে ইন্ট্রোডিউস করতে হবে যাতে তারা জিনিসটা বুঝতে পারে যে আসলে তাদের দরকার হয়, এটা তাদের জন্যই। যেমন স্যার বিভিন্ন কান্ট্রি কি করে একই প্রোডাক্টকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করে। এখানে আমার আরেকটা চ্যালেঞ্জ হতে পারে, যদি আমি আমার বিজনেসটাকে আমি গ্লোবালাইজ করতে চাই, ওকে, তাহলে আমাকে অবশ্যই আমি যে দেশের সাথে আমি করব ট্রেড রিলেশন মেইনটেইন করতে হবে, তাই তো? ওদের কিছু রেগুলেশনস আমাকে ফলো করতে হবে। এক্স্যাক্টলি, এগুলো আমাকে মেইনটেইন ইন্টিগ্রেশন, হ্যাঁ, লিগ্যাল ইন্টিগ্রেশন করতে হবে, হ্যাঁ, এগুলো মেনটেন করতে হবে। আচ্ছা, ওই কালচারটাও বুঝতে হবে, কেমন? তার মানে হচ্ছে ইন্টারন্যাশনালি আমরা যখন যাব, ইন্টারন্যাশনাল পলিটিক্সটাও কিন্তু আমাদেরকে ভ্যারি করবে। চাইনিজ কোম্পানি যখন আসবে, এখন বাংলাদেশের সাথে কার সাথে সম্পর্ক বেশি, চায়নার সাথে না ইন্ডিয়ার সাথে? সিরিয়াসলি? ইন্ডিয়া তো স্যার সিরিয়াসলি? খুবই কন্ট্রাডিক্টেড ইস্যু, খুবই কন্ট্রাডিক্টেড ইস্যু, আমরা ওইদিকে না যাই, যাই হোক, বাদ দেন। না, সেটা তো জিও পলিটিক্যাল, সেটা অন্য ইস্যু, সেটা অন্য ইস্যু। আমি ট্রেডের ক্ষেত্রে বলছি, বুঝছেন? আপনি জিও পলিটিক্স এখানে আনার দরকার নেই, আমরা ট্রেড রিলেশনশিপের কথা বলছি। তার মানে ট্রেড রিলেশনশিপে বাংলাদেশ চায়নার সাথে যেরকম মেনটেন করছে, ইন্ডিয়ার সাথে ওইরকম মেনটেন করছে, এবং ইন্ডিয়ার সাথে বেশি ছিল, কিন্তু চায়নার সাথে এখন যখন বেশি ইন্টিমেসি তৈরি হচ্ছে, তখন ইন্ডিয়া আবার ঝামেলা তৈরি করতেছে, তাই তো? বিভিন্নভাবে জিও পলিটিক্যালি ঝামেলা তৈরি করতেছে, ওগুলোতে ওই ইস্যুতে আমরা না যাই। এখন ব্যাপারটা হচ্ছে কি বুঝাচ্ছি বলেন তো? কোন পয়েন্টে ছিলাম? হ্যাঁ, তাহলে আপনি যখন ইন্ডিয়ার সাথে ভালো রিলেশন মেনটেন করছেন, হ্যাঁ, ইন্ডিয়া থেকে কোনো প্রোডাক্ট আসবে, প্রোডাক্টসের উপর ট্যারিফ বসায় না? ট্যাক্স অথবা ট্যারিফ বসা। আচ্ছা, তো যখন বসাচ্ছে, তাহলে এটা যদি ফ্লেক্সিবল ওয়েতে না হয়, আপনি কি ফরেন ইনভেস্টর কি আনতে পারবেন? অথবা এক্সপোর্ট ইম্পোর্টে আপনার ঝামেলা হবে না? আমরা কি প্রোডাক্ট এক্সপোর্ট করি না, আর বাইরে থেকে ইম্পোর্ট করি না? ইম্পোর্ট কোনগুলো করি? যেগুলো আমাদের ডিমান্ড আছে, যেগুলো আমরা চলতেছে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে, অত হাই ক্লাস না, লো ক্লাস না, মিডল ক্লাস মোটামুটি, কেমন? মিড লেভেলের, মিড কোয়ালিটি প্রোডাক্টগুলোই তো আসে আমাদের বাংলাদেশে, চায়না থেকে হোক, ইন্ডিয়া থেকে হোক। বেস্ট কোয়ালিটি তো আসে না মনে হয়, আসে? ডিপেন্ড করে, আসে হয়তো, ডিপেন্ড করে, হ্যাঁ, ডিপেন্ড অন দ্য মার্কেট, রাইট? হ্যাঁ। আচ্ছা, তাহলে আবার বাংলাদেশ থেকে যেগুলো এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করতে গেলে তো আপনার প্রফিট
লাগবে, তাই না? প্রফিট ছাড়া তো আপনি এক্সপোর্ট করবেন না। তাহলে সেক্ষেত্রে যে দেশে এক্সপোর্ট করছেন ওই দেশে তো রুলস রেগুলেশন কিছু আপনার জন্য শিথিল থাকতে হবে, কিছু ফ্লেক্সিবল থাকতে হবে, তাই না? বুঝতে পারছেন? এই বিষয়গুলো ট্রেড রিলেশনশিপে খুব ইম্প্যাক্ট করে। আচ্ছা, তারপর হচ্ছে টেকনিক্যাল ফোর্সেসগুলো কী কী বলেন তো? শুনেন, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝছেন? মানে হচ্ছে যে আপনার জেনারেল এনভায়রনমেন্ট, যেটা আপনি একটা অর্গানাইজেশন যখন ফর্ম করবেন, এই আসেন আসেন, আপনি আসেন না, আচ্ছা আসেন আসেন। আচ্ছা, তারপর কি এই যে আপনারা আসলেন, এখন আমাদের পড়ার কন্টিনিউশনে ব্রেক হয়েছে, তাই না? দিস ইজ ভেরি ব্যাড। ওকে, ইউ হ্যাভ টু বি অন টাইম অন দ্য ক্লাস। আচ্ছা, আমরা কোথায় ছিল? ও আচ্ছা, বললাম যে জেনারেল এনভায়রনমেন্টটা আপনি যখনই আপনারা যদি কোনো সময় এন্টারপ্রেনার হন, সেটা বাংলাদেশ পার্সপেক্টিভ থেকেও কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। এগুলো এমন না যে আপনার ইন্টারন্যাশনালি খুব একটা ইম্পর্টেন্ট, বাংলাদেশ থেকেও ইম্পর্টেন্ট। আর বাংলাদেশ পার্সপেক্টিভে এখন যদি বলেন যে স্যার ইন্টারন্যাশনাল কি আসবে না, আমি যদি একটা ডোমেস্টিক কোনো কোম্পানি খুলি, আসবে না? আপনি যদি ইম্পোর্টেড কোনো প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করেন, আসবে না? তাহলে আপনাকে কোনো একটা লাইসেন্স ধরে কারোর মাধ্যমে আপনাকে প্রোডাক্টগুলো এনে আপনি সেল করতেছেন। আপনার সাথে হয়তো ট্রেড রিলেশন ডিরেক্টলি নাই, কিন্তু ইনডিরেক্টলি কিন্তু আপনি এটার সাথে ইনভলভ হয়ে যাচ্ছেন। তাহলে এই রুলসগুলো আপনাকে জানতে হবে, ইয়াগুলো, হ্যাঁ, থিওরিগুলো। আচ্ছা, তারপর টেকনিক্যাল ফোর্সেসগুলো কী কী বলেন তো? একটা অর্গানাইজেশন যদি ফর্ম করেন, সেটা যদি বিগার হয়, স্কিল্ড, তাই তো? স্কিল্ড ওয়ার্কার বা স্কিল্ড হিউম্যান রিসোর্স লাগবে বা রিসোর্সেস লাগবে। আচ্ছা, তারপর টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট লাগবে না? নাহলে তো আপনি কম্পিটিটিভ মার্কেটের যে অ্যাডভান্টেজ এটা নিতে পারবেন না। বুঝতে পারছেন? তাহলে ইউ হ্যাভ টু হ্যাভ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, কেমন? আচ্ছা, টু কম্পিট উইথ ইয়োর রাইভালস অন দ্য মার্কেট। তারপর শেষ আমাদের। এখন হচ্ছে আমরা টাস্ক এনভায়রনমেন্ট বলতে আমরা কি বুঝছি বলেন তো? স্পেসিফিক গ্রুপস অ্যান্ড অর্গানাইজেশনস দ্যাট অ্যাফেক্ট দ্য ফার্ম। এই গ্রুপ অফ পিপলগুলো কে কে বলেন তো? হ্যাঁ, কি গ্রুপ বলেন তো? হ্যাঁ, এই যে আমরা এখানে সেটা জানবো যে কি কি গ্রুপ হইতে পারে। দেখেন, এটা হচ্ছে যে একটা অর্গানাইজেশন, কেমন? এখানে তিনটা ভাগে ভাগ করছে, দেখছেন? কি কি বলুন তো? এই যে ইন্টারনাল এনভায়রনমেন্ট পাই চার্টের মধ্যে, টাস্ক এনভায়রনমেন্ট কোনটা? ক্রিম কালার না এটা? না পেস্ট কালার, না পেস্ট কালার। আচ্ছা, আর জয়েন্ট এনভায়রনমেন্ট হচ্ছে যে এটা কি কালার? বিস্কিট কালার, মেরা হলো তো ক্রিম কালার। হোয়াটএভার, তাহলে ওই গ্রুপ অফ পিপলস গুলো কারা? দেখেন, আপনি যখন কোনো বিজনেস করতে যাবেন, সাপ্লায়ার্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে, কেমন? টাস্ক এনভায়রনমেন্টে আপনি যখন টাস্ক করবেন, ওই রিলেশনশিপগুলো আপনাদের সাথে থাকতে হবে, স্ট্র্যাটেজিক পার্টনারের সাথে থাকতে হবে আপনাকে। ওই যেটা বললাম, আপনি যদি ইম্পোর্টেড কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে আরেকটা, যে কোম্পানিগুলো ডিরেক্ট ইনভলভ, ধরুন আপনি ডিরেক্ট ইনভলভ হতে চাচ্ছেন না, তাহলে আপনার আরেকটা স্ট্র্যাটেজিক পার্টনারের সাথে আপনাকে ইনভলভ হতে হবে, যারা হচ্ছে শিপিং করে প্রোডাক্টগুলো নিয়ে আসে। রুলস অবশ্যই, রুলসও থাকবেই, তাই না? একটা কর্পোরেট রুলস অবশ্যই থাকবে। এটা আপনার কোম্পানি আপনার পক্ষ থেকেও থাকবে, যাদের সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আপনি নিচ্ছেন তাদের থেকেও একটা রুলস থাকবে, আবার একটা ইন জেনারেল গভর্নমেন্ট রুলস রেগুলেশনসও থাকবে, কেমন? ইন টার্মস অফ ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেড, রাইট? আচ্ছা, তবে কি কি থাকতে পারে বলেন তো? নাম্বার অফ কাস্টমার্স, আপনি সাপ্লাই করলেন, প্রোডাক্ট আনলেন, কাস্টমার নাই, তাহলে হবে? আপনাকে তার মানে হচ্ছে মার্কেট রিসার্চ করতে হবে যে আপনার নাম্বার অফ কাস্টমার্স কেমন হবে, নাম্বার অফ প্রোডাক্টস আপনি কতটুকু কিনবেন, সাপ্লায়ার কি পরিমাণ সাপ্লাই দিবে আপনাকে, কতটুকু আপনার দরকার ম্যানুফ্যাকচারের জন্য, এই কোয়ান্টিটিগুলো আপনি যদি না বুঝতে পারেন, আপনি লস খাবেন। You'll make a loss rather than making profit, right? দেখতে পাচ্ছেন? আপনারা এদিকে চলে আসেন না কেন সবসময়? মনিটর কি এখানে? এটা তো মনিটর না, এটা বোর্ড, হোয়াইট বোর্ড। আসেন এদিকে, চলে আসেন, সবাই এদিকে চলে আসেন। আচ্ছা, এই যে বাবু পর্যন্ত এদিকে বসে আছে, দেখতেছেন পড়াশোনা।
আচ্ছা তারপর কি আছে এই যে রেগুলেটরস, যেটা আপনি একটু আগে বললেন, কেমন রেগুলেটরস, হ্যাঁ ক্যামেরাটা কি এদিকে সরাই দিবেন, আপনি ক্যামেরা কিন্তু দেখতে পাচ্ছেন না, একটু সরাই দিবেন রেগুলেটরস। তারপর কি থাকতেছে, কম্পিটিটরস থাকতেছে। কম্পিটিটরস না থাকলে, কম্পিটিশন না থাকলে মার্কেট গ্রো করবে না, আপনাকে ওই কম্পিটিশনে আপনাকে টিকে থাকতে হবে, সার্ভাইভ করতে হবে। যখন মার্কেট কম্পিটিশন হবে আপনাকে সার্ভাইভ করতে হবে, সেটা উইথ কি কি বলেন তো, উইথ ইউর টেকনোলজি, স্কিল, স্কিলড ওয়ার্কার, রাইট, স্কিলড ওয়ার্কার, স্কিলড স্টাফ। তারপর হচ্ছে যে স্ট্র্যাটেজিক প্ল্যান, ঠিক আছে, আর কি কি বলেন? হ্যাঁ আমি বলছি কম্পিটিশনে টিকে থাকতে হলে আপনাকে কি করতে হবে, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিতে হলে টাস্ক এনভায়রনমেন্ট থেকে আপনাকে কি কি নিতে হবে, কি কি করতে হবে? বুঝছেন না? টাস্ক এনভায়রনমেন্টে এই যে কম্পিটিটরসদের সাথে টিকে থাকতে হলে কি কি চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হবে বা কোন কোন জিনিসগুলো আপনাকে আপগ্রেড করতে হবে? স্কিল ম্যান পাওয়ার বাড়াইতে হবে, তাই তো? হ্যাঁ, তারপর কমিউনিকেশন বাড়াইতে হবে না, কমিউনিকেশন স্টুডেন্টের সাথে, হ্যাঁ তা তো অবশ্যই লাগবে, ডিমান্ড অনুযায়ী লাগবে। হ্যাঁ গুড, রিজনেবল প্রাইস, সুন্দর। বলেন এক একজন এক একটা বলেন না, বলতে বলতে এটা ব্রেন স্টর্ম হবে তো, বলেন ফিডব্যাক দেন, আমি বললে তো হবে না, আপনারা বলেন কিছু। সরি, গুড মার্কেটিং টেকনিক, হ্যাঁ। তারপর এটা কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু অন্যগুলো হয়তো আপনারা হয়তো মাথায় নিতে পারবেন না, কিন্তু এই কম্পিটিশন টিকে থাকতে হলে আপনাদেরকে ইনোভেটিভ হইতে হবে, তাই না? টেকনিক্যাল হইতে হবে, ট্যাকটিক্যাল হইতে হবে। এই বিষয়গুলো আপনাদের মাথা অটোমেটিক থাকবে, একটা না একটা থাকবে। সবাই একটা একটা করে বলেন দেখি শুনি, আপনি বলেন। কম্পিটিশনে টিকে থাকতে হলে বা একটা অর্গানাইজেশন আপনার আছে, আমার একটা অর্গানাইজেশন আছে, বা এখানে 10 জনের 10টা অর্গানাইজেশন আছে, কারণ আপনি অর্গানাইজেশনকে ওইভাবে হাইলাইট করতে গেলে বা মার্কেটে সার্ভাইভ করতে হলে যে যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আপনাকে নিতে হবে, এগুলোর মধ্যে কি কি? একজন করে ওনাকে, হ্যাঁ। কাস্টমার লয়্যালটি বাড়াবেন, কিভাবে বাড়াবেন? তা প্রোডাক্ট কোয়ালিটি এনশিওর করে আপনি কাস্টমার লয়্যালটি এনশিওর করবেন, তাই তো? গুড। তারপর আপনি জানেন না, আপনি reasonable price for good quality product, right? I mean for quality product. Okay, তারপর বলছেন, আপনি বলছেন পিছনে স্কিল, হ্যাঁ, ওয়েল ম্যানেজমেন্ট, তাই তো? স্কিল ম্যানেজমেন্ট। ওকে, আর কিছু পেছনে? স্ট্রং রিলেশনশিপ উইথ হুম? কাস্টমার্স, সেটা তো উনি বললো। আচ্ছা, মোটামুটি এগুলা, কেমন মোটামুটি এগুলা। আচ্ছা, আমরা এটাকে আর লং না করি। আচ্ছা, তারপর হচ্ছে কি বলেন তো? আচ্ছা, টাস্ক এনভায়রনমেন্ট তাহলে আমরা বুঝতে পারছি, কেমন যাদের সাথে টাস্ক রিলেটেড, যাদের সাথে অ্যাক্টিভিটিস থাকে, টাস্ক রিলেটেড যাদের সাথে রিলেশনশিপ থাকে। হ্যাঁ, শিওর। আচ্ছা, ইন্টারনাল এনভায়রনমেন্ট বলতে তাহলে আমরা কি বুঝতেছি বলেন তো? একটা অর্গানাইজেশনের কন্ডিশনস অ্যান্ড ফোর্সেস প্রেজেন্ট অ্যান্ড অ্যাট ওয়ার্ক উইদিন অ্যান অর্গানাইজেশন। তার মানে হচ্ছে একটা অর্গানাইজেশনের ইন্টারনালি যে সিচুয়েশনগুলো ক্রিয়েট হয় সেটা ডিরেক্টরদের মধ্যে হতে পারে, ঠিক আছে? সেটা কি হতে পারে বলেন তো? এই যে ওনার্স, বোর্ড অফ ডিরেক্টরস, ওনার্স আর বোর্ড অফ ডিরেক্টরস আবার দুই রকম হতে পারে, একও হতে পারে আবার দুই রকম হতে পারে, তাই না? ওরা কোনো বোর্ড অফ ডিরেক্টর কাউকে হায়ার করতে পারে বা নিতে পারে, ইনক্লুড করতে পারে তাদের বোর্ড অফ ডিরেক্টরস প্যানেলের মধ্যে। যেটা হচ্ছে যে বিভিন্ন ব্যাংকগুলো করে কি করছে বলেন তো? অ্যাসালাম গ্রুপকে দিয়েছে 10,000 কোটি টাকা মাইর, বুঝতে পারছেন? 10,000 কোটি না, আরো বেশি। আপনি জানেন না কিছু, দেশে নাই আপনি, আপনার টাকা টুকা সব, আপনার বাবা মার টাকা টুকা সব নিয়ে চলে গেল। আচ্ছা, তাহলে হচ্ছে যে তাহলে এই বোর্ড অফ ডিরেক্টরস ইনক্লুশনে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন গভর্নমেন্ট তৈরি করে, কখন? যখন ধাক্কা খায়, বুঝছেন? যখন ধাক্কা খায়, হ্যাঁ। আচ্ছা, আর গভর্নমেন্টস কিভাবে ইয়া করবে বলেন তো? ওইটার ইন্স্যুরেন্স, বলেন না, আপনার ডিপোজিট ইন্স্যুরেন্স করে না? আপনি যখন কোনো একটা ব্যাংকে ডিপোজিট করেন তখন কি হয়? এখন বলে যে ডিপোজিট ইন্স্যুরেন্স লাগবে। ইন্স্যুরেন্স কি বলেন তো? আপনাদের ওই যে গভর্নমেন্টে যেটা দিল আবুল মাল আব্দুল মহিদ সংসদে, বলুন না, যাদের ব্যাংকে 1 কোটি টাকা থাকবে তারা 1 লক্ষ টাকা করে কম্পেনসেট পাবে।
কম্পেনসেশন পাবে, তাদেরকে 1 লক্ষ টাকা করে কম্পেনসেট করা হবে এগেনস্ট 1 crore। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এটা কোনো ইন্স্যুরেন্স হলো? পুরা দেশের পাবলিক সব প্যানিকড হয়ে গেছে, হয়ে কি করছে, যার যা টাকা আছে লিকুইড মানি আছে সব কিছু তুলে ব্যাংকে একটা লিকুইডিটি ক্রাইসিসে পালাই দিছে। মানুষ কি করছে টাকাগুলো নিয়ে, যে যেমনে পারছে সেফটি মেনটেন করা, কেউ গর্ত খুঁড়ে গর্তের মধ্যে টাকা ঢুকেছে বাড়ির মধ্যে। সিরিয়াসলি গ্রামে অনেকে আছে না, ল্যান্ড সেল করে, ল্যান্ড সেল করে অনেকগুলো টাকা হয়, ব্যাংকে রাখে। এখন দেখতেছে যখন একটা গভর্নমেন্টের এরকম হাইয়েস্ট অথরিটি এরকম একটা অ্যানাউন্স করবে, অ্যানাউন্সমেন্ট দিবে, আলটিমেটলি পাবলিক কী ভাববে, যে নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে। There is behind something, right? There is something behind this matter, right? তো সেক্ষেত্রে হচ্ছে যে কী হইতে পারে, তার মানে হচ্ছে যে তারা বুঝতেছে ব্যাংকের ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা ওই অর্গানাইজেশনগুলোর ফাইন্যান্সিয়াল কন্ডিশন ঠিক নেই, যে কোনো মুহূর্তে সেটা ব্যাংকিং ইন্ডাস্ট্রি হতে পারে, এটা তো একটা অর্গানাইজেশন অফকোর্স। তারপর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো আছে না, যারা আপনাদেরকে লোন দেয়, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, নাম কিন্তু লঙ্কা বাংলা ব্লা ব্লা, না এনজিও, না এনজিও আছে, ইন্স্যুরেন্স কোম্পানি আছে, যতগুলা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থাকে যারা হচ্ছে যে ডিপোজিট কালেক্ট করে এবং মেক লোন, রাইট? আচ্ছা, তো হচ্ছে তাহলে আমরা কোন কি বুঝাইতে গেছি বলুন তো? না না, বললাম যে বোর্ড অফ ডিরেক্টরসে, হ্যাঁ, এই ইন্টারনাল ইস্যুগুলো খুবই ভয়ঙ্কর। এখানে যদি আপনার যদি আনএথিক্যাল অথবা ইলিগাল প্র্যাকটিস যদি আপনি করেন, সেক্ষেত্রে ইউ উইল ফেস সাম ডিফিকাল্টিস, সিরিয়াস ডিফিকাল্টিস। ওকে, হ্যাঁ, গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে হলো, চামড়া ইন্ডাস্ট্রির সাথে হলো, বন্ধ হয়ে গেল না ওগুলা। গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশে 3 নম্বর 4 নম্বরে চলে গেছে 1 নম্বর থেকে, বুঝছেন? তার মানে কেন বলেন তো? ওই যে লেবার কস্ট কমে গেল, সরি লেবার কস্ট বেড়ে গেল, আন্দোলন করলো না কিছুদিন আগে গার্মেন্টসে, বুঝতে পারছেন? তাহলে এটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টে আপনাকে ইম্প্যাক্ট করতেছে। আপনারা কি পিছনে বুঝতে পারছেন না কথা বলতেছেন? ওকে, তাহলে এই জিনিসগুলো আমাদের খুব ভয়ঙ্কর, বুঝছেন? মানে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমরা খুব ভয়ঙ্কর হরাইবল সিচুয়েশন ফেস করছি। এই জন্য বাংলাদেশকে বলে কি জানেন, বাংলাদেশ একটা এমার্জিং মার্কেট, এটা তো জানেন। এমার্জিং মার্কেট হচ্ছে যাদের প্রসপেক্ট আছে, পোটেনশিয়াল আছে, এই মার্কেটে অনেকে ইনভেস্ট করে মার্কেটটাকে গ্রো আপ করতে চায়। কিন্তু বাংলাদেশ হচ্ছে যে একটা হরাইবল এমার্জিং মার্কেট, আনপ্রেডিক্টেড এমার্জিং মার্কেট, সারা ওয়ার্ল্ডে কেউ এখানে ইনভেস্ট করতে চায় না। এই জন্য আজকে গত 10 বছরে 7-8 বছরে ইকোনমিক ডাউন হচ্ছে। বাসা ভাড়া আপনার যেটা 10,000 টাকা, এটা এখন কত হয়েছে? 30,000 টাকা হয়ে গেল না? 10-12,000 টাকার বাসা ভাড়া 30,000 টাকা হয়ে গেছে। আপনার স্যালারি কি 30,000 টাকা বাড়ছে? বাড়ে নাই কিন্তু। তাহলে বুঝে নেবেন মানুষ কীভাবে সার্ভাইভ করতেছে, হাউ দ্য পিপল আর সার্ভাইভিং ইন দিস সিচুয়েশন। আগে যেখানে ডেলি মাছ মাংস খাইতেন, এখন খেতে পারছেন না? পারছেন, অনেকে পারছেন। সবজির দাম বেড়ে গেছে না? সবজির দাম বেড়ে গেছে। ওই যে টার্কিতে মুরগি থেকে সবজির দাম বেশি, বুঝছেন? কারণ ওই যে পাহাড়ি এলাকা, সমুদ্র এলাকা, ওখানে হচ্ছে সব ধরনের সবজি হয় না, তো ওখানে আমরা সবজি কিনি, মানে মাছ মুরগির দাম বেশি, বুঝছেন? সরি, মাছ মুরগির দাম কম, সবজির দাম বেশি, কারণ সমুদ্র এখানে অ্যাভেলেবেল ফিশ, তারপর হচ্ছে ফার্মিং হয় ওদের, অনেকগুলো মুরগি টুরগি আমাদের দেশের বাইরে থেকে ইম্পোর্ট হয়, কিন্তু সবজির দাম বেশি। তো বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, ওখানে সবজির দাম হবে কম, কিন্তু ওইটা প্যারালাল টু দ্য ইউরোপিয়ান সাইড। আমরা টার্কিতে, বুঝছেন, হাঁচি দিলে কি বলি শুনবেন? চোখ ইয়াসার মানে লং লিভ। আপনি কেমনে জানেন? টার্কিতে ছিলেন নাকি? টার্কি সিরিয়াল দেখেন, কুরলুশ এরতুগুল, সরি দিরিলিশ এরতুগুল, কুরলুশ ওসমান, রাইট? আমিও দেখি এগুলো, আমি টাইটেল ছাড়া, আমি টার্কিশ ভাষা জানি তো। আচ্ছা, চোখ ইয়াসার বাংলাদেশে কি বলে বলেন তো? কিছু বলে? আরবিতে বলে ইয়ারহামুকাল্লাহ, না আলহামদুলিল্লাহ বলে ইয়ারহামুকাল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আমরা বলবো ইয়ারহামুকাল্লাহ, কিন্তু ওই টার্কিশটা ওদের ভাষায় বলে, বুঝছেন? চোখ ইয়াসার। বাংলা ভাষায় কেউ কিছু বলে না, তো কি বলা উচিত বাংলা ভাষায়? পারফেক্ট। আচ্ছা, আমরা আবার কাম টু দ্য পয়েন্ট। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের ইন্টারনাল এনভায়রনমেন্টের এমপ্লয়িটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর প্লে করবে না? হ্যাঁ, আপনার টপ লেভেল ম্যানেজমেন্টের সাথে মিড লেভেল, আমরা গত ক্লাসে পড়ছিলাম, আপনি ছিলেন না মনে হয়, যাই হোক, ওগুলোর সাথে টপ লেভেল অ্যাডজাস্টমেন্ট লাগবে, টপ লেভেল, মিড লেভেল এবং হচ্ছে যে ফার্স্ট লাইন ওয়ার্কার বা ম্যানেজারদের মধ্যে হচ্ছে যে কি লাগবে? সামঞ্জস্যতা লাগবে। কেমন? সাথে ওই যে কি ওয়ার্কার ছিল না, কি
অপারেটিং ওয়ার্কার ছিল না, অপারেটিং ওয়ার্কার্স, অপারেটিং যারা হচ্ছে যে একবারে লো লেভেল ফিল্ড ওয়ার্ক যারা করে, বুঝতে পারছেন? তার মানে হচ্ছে ম্যানেজমেন্ট তো তিন ধরনের, তাহলে লো লেভেল ম্যানেজমেন্ট যারা বা ফার্স্ট লাইন ম্যানেজার যারা, এরা হচ্ছে যে কাদের সাথে সম্পৃক্ত থাকবে, যারা ফিল্ড ওয়ার্ক করবে, টেকনিক্যাল জিনিসগুলো ওদের মাথায় থাকবে, তাহলে এগুলো ইম্প্যাক্ট করে কেমন? আচ্ছা, তা এগুলো কিন্তু এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। এখন যদি কনফ্লিক্ট অফ এই এমপ্লয়িজদের মধ্যে, এমপ্লয়ি কিন্তু অনেক সময় কিন্তু বোর্ড অফ ডিরেক্টরের বা মালিক পক্ষের এজেন্ট হয়, এজেন্ট, এই এজেন্টগুলোকে বলা হচ্ছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা এজেন্সি প্রবলেম দেখা দেয় যখন দুইটা এলিমেন্টস আছে। এখানে কি আছে বলুন তো? এজেন্ট, প্রিন্সিপাল অ্যান্ড এজেন্ট। প্রিন্সিপাল কে? ওনার, ডিরেক্টর, আর এজেন্ট হচ্ছে যে তারা যাকে নিয়োগ দিছে টু গেট দেয়ার ইন্টারেস্ট, মানে তারা তাদের ইন্টারেস্টের জন্য তাকে নিয়োগ দিছে, তাই না? তাদের প্রফিট ম্যাক্সিমাইজ বা ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে যদি এদের দুই পক্ষের মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি বেড়ে যায় তখন ঝামেলা শুরু হয়, তাই তো? এই জিনিসগুলো কি এনভায়রনমেন্ট হেলদি করে না এনভায়রনমেন্টকে আরো বেশি ডাউন করে? কোনটা ভালো হলে ভালো, হেলদি, খারাপ হলে বরবাদ। আচ্ছা, ফিজিক্যাল এনভায়রনমেন্ট, ফিজিক্যাল রিসোর্সেসগুলো, আপনার ফিজিক্যাল যে রিসোর্সেসগুলো আছে, আমরা ওই 4টা রিসোর্সেসের মধ্যে পড়ছি না, ফিজিক্যাল রিসোর্সেস, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে পড়লাম না? 4টা রিসোর্সেস কি কি বলেন তো? হিউম্যান রিসোর্সেস, ফিজিক্যাল রিসোর্সেস, ফাইন্যান্সিয়াল রিসোর্সেস অ্যান্ড ইনফরমেশনাল রিসোর্সেস, রাইট? ভুলে গেছেন সব? আগামী ক্লাসে কিন্তু পরীক্ষা, হ্যাঁ আগামী ক্লাসে কিন্তু কি বলে কুইজ আছে, হ্যাঁ এগুলোর উপর আসবে। আচ্ছা, এমসিকিউ, হ্যাঁ এমসিকিউ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কালচার, কালচার একটা কালচার, অর্গানাইজেশনের ভিতরে একটা কালচার মেনটেন করে না? আমাদের ইউনিভার্সিটিতে এই অর্গানাইজেশনে কি কালচার মেনটেন করে বলেন তো? ম্যানেজমেন্ট থেকে, আমি কিন্তু আপনাদের কথা বলিনি, আপনারা কিন্তু ওই ম্যানেজমেন্টের অংশ না, তাই না? আমরা যারা ম্যানেজমেন্টের অংশ বা আমরাও তো ইনডিরেক্টলি ম্যানেজমেন্টের অংশ, তাই না? পার্ট। তো সেক্ষেত্রে হচ্ছে যে এখানে হচ্ছে একটা ইসলামিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, তাই না? যে নাম আজান দিলে বা ওইভাবে একটা মোটিভেট করে, হ্যাঁ স্পিরিচুয়াল মোটিভেশন দেয়। তো সেটা হচ্ছে একটা কালচার কিন্তু বিল্ড আপ করে, এটা বন্ডিং করে। ধরুন আপনি যদি একই সাইকোলজি মেনটেন করেন, একই ফিলোসফি মেনটেন করেন সবাই, গড়পড়তা, সেক্ষেত্রে হচ্ছে যে অন অ্যাভারেজ যদি আপনি ওটা মেনটেন করেন তাহলে কী হবে? একটা বন্ডিং ক্রিয়েট হবে এবং ওয়ার্ক এফিসিয়েন্সি বাড়বে, বুঝতে পারছেন? দিস ক্যান হেল্প দ্য অর্গানাইজেশন টু গ্রো মোর, রাইট? ক্লিয়ার কিনা এতটুকু? আর আপনি ক্লিয়ার? আপনি তো এক ক্লাসে আসেন, এক ক্লাসে আসেন না, এখন আপনি কি মাথা ঢুকতেছে সব? শিওর? সোফা ওকে? মানে লজিকগুলো ঢুকতেছে তো মাথায়? হ্যাঁ লজিকগুলো ঢুকতেছে। আচ্ছা, লজিকগুলো ঢুকলেই হবে। যখন আপনি এন্টারপ্রেনার হবেন বা ভালো একটা অর্গানাইজেশন দাঁড় করাতে পারবেন, পরবর্তীতে এগুলো আপনার কাজে লাগবে, হ্যাঁ? আচ্ছা, এগুলো অলরেডি এখন হচ্ছে আমরা তাহলে ভিডিও অফ করতে পারি, সমস্যা নেই। আমরা এগুলো এখন ডিটেইলে যাচ্ছি, ডিটেইলে, কেমন? ওকে, দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার